হ্যালো বন্ধুরা, আজকে আমরা মানব মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোকে নিয়ে একটু আলোচনা করব। দেখো, মানব মস্তিষ্ক যখন তৈরি হয় ভ্রূণজ স্তর থেকে, যে এমব্রায়োনিক কর্ড থেকে মানব মস্তিষ্ক তৈরি হয়, সেই এমব্রায়োনিক কর্ডটি মস্তিষ্ক গঠনের সময় তিনটি অংশে বিভক্ত হয়। প্রথম অংশটিকে বলা হয় প্রসেনসেফালন, দ্বিতীয় অংশটিকে বলা হয় মেসেনসেফালন, আর তৃতীয় অংশটিকে বলা হয় রম্বেনসেফালন। সেফালন শব্দটি মস্তিষ্কের সঙ্গে যুক্ত। পরবর্তী ক্ষেত্রে আরো যখন ডেভেলপমেন্ট হয়, তখন প্রসেনসেফালনটি আরো দুটি অংশে বিভক্ত হয়। দুটি অংশের উপরের অংশটিকে বলা হয় টেলেনসেফালন, আর নিচের অংশটিকে বলা হয় ডায়েনসেফালন। মেসেনসেফালনের কোনো ভাগ হয় না, কিন্তু রম্বেনসেফালনটিও অনুরূপভাবে দুটি অংশে বিভক্ত হয়। একটিকে বলা হয় মাইলেনসেফালন, অপরটিকে বলা হয় মেটেনসেফালন। দেখো, আমরা পুরো মানব মস্তিষ্কটিকে একটি ছকের সাহায্যে বিভিন্ন অংশগুলোকে লিখেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, মানব মস্তিষ্ককে আমরা সম্পূর্ণ অংশটিকে তিনটি ভাগে ভাগ করেছি: অগ্র, মধ্য এবং পশ্চাৎ, ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন। অগ্র মস্তিষ্কটিকে বলা হয় প্রসেনসেফালন, মধ্য মস্তিষ্কটিকে বলা হয় মেসেনসেফালন এবং পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয় রম্বেনসেফালন। তোমরা আগে ভাগগুলো দেখো, তারপর আমি তোমাদের একটা মডেল দেখাবো। মডেলের সাহায্যে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করব। অগ্র মস্তিষ্ককে আমরা দুটি ভাগে, এই যে প্রসেনসেফালন সেটাই অগ্র মস্তিষ্ক, এটিকে দুটি ভাগে ভাগ করেছি আমরা। এখানে দুটি ভাগে ভাগ করেছি, একটিকে বলেছি টেলেনসেফালন আর একটিকে বলেছি ডায়েনসেফালন। টেলেনসেফালনের অন্তর্গত অংশগুলি হলো, মস্তিষ্কের অংশগুলি হলো গরু মস্তিষ্ক, যাকে আমরা সেরিব্রাম বলবো। ওর মধ্যে রয়েছে অলফ্যাক্টরি লোব, তারপরে রয়েছে হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা। দেখে নাও তোমরা, হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা। ডায়েনসেফালনের অংশগুলি হলো এপিথ্যালামাস, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আমরা মধ্য মস্তিষ্ক ভাগগুলো একটু আলোচনা করব। মধ্য মস্তিষ্ক দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো কর্পোরা কোয়াড্রিজেমিনা আর একটি অংশ হলো সেরিব্রাল পেডান্কল। কর্পোরা কোয়াড্রিজেমিনা আবার দুটি অংশ হলো, একটি হচ্ছে সুপিরিয়র ক্যালাকুলি, বেশ কিছু নিউরন একসঙ্গে কিছু গুচ্ছাকারে ক্যালাকিউলি গঠন করে, একটা হচ্ছে সুপিরিয়র ক্যালাকিউলি আর একটি হলো ইনফেরিয়র ক্যালাকুলি। কাজগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে বলছি। সেরিব্রাল পেডান্কলের কোনো ভাগ হয় না, ওটি একটি স্নায়ুর যোজক যা অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে। পশ্চাৎ মস্তিষ্কের দুটি ভাগ, মাইলেনসেফালন আর মেটেনসেফালন। পশ্চাৎ মস্তিষ্ক আমরা রম্বেনসেফালন নামে জানবো। মাইলেনসেফালনের একটি অংশ সুষুম্না শীর্ষক এবং মেটেনসেফালনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লঘু মস্তিষ্ক, অপরটি হলো পন্স। দেখো বন্ধুরা, মস্তিষ্ককে যদি আমরা ভাগ করি, তাহলে মস্তিষ্ক যখন করোটিটাকে আমরা যখন করোটি থেকে সরিয়ে নিই, করোটিটাকে যদি সরিয়ে নিই, তাহলে মস্তিষ্কটাকে আমরা ঠিক দেখো এরকম একটা অংশে দেখতে পাবো। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। মস্তিষ্কে এরকম একটা ছবি দেখাবো। এই ছবিটির মধ্যে একটি বাম গোলার্ধ, একটি ডান গোলার্ধ নামে পরিচিত। দেখো, দুটো গোলার্ধে মস্তিষ্কটা ভাগ হয়েছে, ঠিক আছে, স্পষ্ট দেখো দুটি গোলার্ধে মস্তিষ্কটা ভাগ হয়েছে, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ, অর্থাৎ রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ার। তোমরা জানবে যে আমাদের এই বাম গোলার্ধ আমাদের ডান দিকের যে অংশগুলি আছে, আমাদের হাত, ডান পা, এই সমস্ত অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করে। আবার বাম গোলার্ধ আমাদের ডান দিকের যে সমস্ত অঙ্গগুলি আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। বাম গোলার্ধে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমার ডান দিকের অঙ্গগুলি অনেক সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে, বা ডান গোলার্ধে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে বাম অঙ্গগুলি অনেক সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। এবার দেখো, আমি এই মস্তিষ্কটাকে যদি মাঝখান থেকে একটু ভাগটা করে নিই, এরকম একটা ভাগ করি, তাহলে মস্তিষ্কের ভাগটা আমরা এরকম দেখতে পাবো। দেখো, সবাই দেখে নাও, মস্তিষ্কের ভাগটা আমরা এরকম দেখতে পাবো। এই মস্তিষ্কের ভাগ আমরা কিন্তু মস্তিষ্ককে সামনে, তারপরে অগ্র, মধ্য, পশ্চাৎ এইরকম ভাবে দেখবো না, আমরা একদম উপর থেকে নিচ অবধি দেখবো। অর্থাৎ একদম উপরের ভাগটাকে অগ্র মস্তিষ্ক, তার পরের ভাগটাকে মধ্য মস্তিষ্ক এবং তার পরের ভাগটাকে আমরা পশ্চাৎ মস্তিষ্ক দেখব। মস্তিষ্কটা যদি মাঝখান থেকে আমরা একটু কেটে নিই, তাহলে দেখো এরকম ভিউটা, মাঝখান থেকে ভিউটা এরকম হবে। আমি তোমাদের একটা মডেলের সাহায্যে একটু দেখাবো।
তাহলে দেখো আমি একটা তোমাকে মডেল দেখাচ্ছি, এই হচ্ছে মডেলটা, তোমরা সবাই লক্ষ্য করো। দেখো এখানে গ্রে কালারের যে পার্টটা পুরো দেওয়া রয়েছে এটা একটা গোলার্ধের অংশ, তাহলে একটা যে কোনো গোলার্ধের একটা অংশ, এই গ্রে কালারটাকে আমরা প্রথম থেকে এই অবধি এই অংশটুকু, তারপরে এই অংশটুকু দিয়ে আমরা বলছি অগ্র মস্তিষ্ক। আর গ্রে কালারের অংশটা পুরো এটুকু দেখো, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কে সব থেকে বেশি প্রায় 80% অংশ হচ্ছে এই গুরু মস্তিষ্ক নিয়ে রয়েছে। তারপরে দেখো এই কালারটা, এই জায়গাটা দেখো, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এইটাকে বলবো আমরা থ্যালামাস, আর তার নিচে হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাসের ওপরের অংশটাকে আমরা এপিথ্যালামাস নামে জানবো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই অগ্র মস্তিষ্কের অংশগুলি কি কি। অগ্র মস্তিষ্কের অংশগুলির মধ্যে টেলেন ও ডায়ানসেফালামকে ভাগ করা হয়েছে। এইটুকু এখান থেকে এইটুকু হচ্ছে গুরু মস্তিষ্কের ভাগ। তারপরে অলফ্যাক্টরিয়াম হিপোক্যাম্পাস ও অ্যামিগডালা এখানে এই মডেলে দেখানো সম্ভব নয়, তাই এটা মস্তিষ্কের খুব ছোট ক্ষুদ্রতর পার্ট, এটাকে আমরা জানবো পরবর্তী ক্ষেত্রে। আর এইটুকু অংশকে থ্যালামাস বলবো, এটাকে আমরা হাইপোথ্যালামাস বলবো। বন্ধুরা এবার দেখো আমরা এই গুরু মস্তিষ্কর কাজগুলো আমরা পরে আলোচনা করছি। এই ছোট্ট করে দেখো হলুদ রঙের একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্ক আবার দুরকম ভাবে ভাগ করা হয়েছে, এটা কর্পোরা কোয়াড্রিসেমিনা আর সেরিব্রাল পেডান্টাল। এটা আবার তো এই মধ্য মস্তিষ্কের মধ্যে কর্পোরা কোয়াড্রিসেমিনা আবার দুটো ক্যালাকুলি নিয়ে রয়েছে, একটা দর্শন প্রতিবর্তক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, একটা শ্রবণ প্রতিবর্তক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আমি আবারও বলবো ব্যাপারটাকে নিয়ে। আর পরেরটা আছে দেখো পশ্চাৎ মস্তিষ্কের। পশ্চাৎ মস্তিষ্কের ভাগটা তুমি দেখো, ওটা আবার ভাগ করা আছে লঘু মস্তিষ্ক আর পন্স নিয়ে একটা পার্ট, আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গন। আমরা ছবিতে দেখি, এই দেখো এই কালারটা দেখতে পাচ্ছ, এই অংশটা, এটাকে বলবো আমরা পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্কের একটা অংশ। এটা একটা গোলাকার অংশ, তাহলে হাফ গোল, মানে এটা অর্ধ গোলকটা আমরা পেয়েছি। এটা যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার বলে বার্নিস। এর আরেকটা গোলক যদি আরেকটা পার্ট পাই সেখান থেকে হবে। এই অংশটা দেখতে পাচ্ছ ফোলার মতো অংশ, এটাকে আমরা বলবো পন্স। আর এর নিচের অংশটা যেটা সুষুম্নাকাণ্ডে প্রবেশ করছে আস্তে আস্তে, সেটাকে আমরা বলবো মেডুলা অবলঙ্গটা। অবলঙ্গটা কথাটার মানে হচ্ছে লম্বা, দীর্ঘ, তাই এই যে অংশটা। তাহলে লঘু মস্তিষ্ক, পন্স এবং মেডুলা অবলঙ্গটা তিনটেই কিন্তু হয়ে গেল আমরা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আর তোমাদের টেক্সট বইতে এই গুরু মস্তিষ্কের ভাগগুলোর মধ্যে শুধু গুরু মস্তিষ্ক এইটুকু রয়েছে, থ্যালামাস আর হাইপোথ্যালামাসের কাজটা জানলেই হবে। আর মধ্য মস্তিষ্কের কাজ তোমার ভাগগুলো জানতে হবে না, শুধুমাত্র কাজগুলো জানলেই চলবে। দুটি গোলার্ধ দেখো, দুটি গোলার্ধ সাদা একটা স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এই যে সাদা মতো অংশ তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আরেকটা গোলক, অর্ধগোলক এখানে জুড়ে যাবে, তাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। দেখো গুরু মস্তিষ্কের মধ্যে অসংখ্য আমরা খাঁজগুলো দেখতে পাচ্ছি, ছোট 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 খাঁজগুলো, এই যে খাঁজগুলো, এগুলোকে আমরা বলবো জাইরাস। আর দেখো উঁচু উঁচু যে এই যে ভাঁজগুলো দেখো সেখানে এই যে উঁচু উঁচু যে অংশগুলো, এই উঁচু উঁচু অংশগুলোকে বলবো জাইরাস। আর ভেতরে দেখো একটু ডিপ হয়ে ঢুকে গেছে, এই ছোট ছোট গ্যাপ মতো তৈরি হয়েছে, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় সালকাস। তাহলে আমরা কি বলবো, যে উঁচু উঁচু ভাঁজগুলোকে বলবো জাইরাস, আর খাঁজগুলোকে বলবো সালকাস। আর যদি খুব ডিপ খাঁজ তৈরি হয়, আর দেখা গেল যে এরকম একটা মস্তিষ্ক, এই একটা পার্ট আর এই একটা পার্টের মধ্যে খুব ডিপ যে খাঁজগুলো আছে, এগুলোকে বলা হয় ফিশার। তাহলে আমরা বুঝতে পেরেছি মস্তিষ্কের যে উঁচু অংশ এগুলোকে আমরা বলবো জাইরাস, আর ভেতরে যে ডিপ অংশগুলোকে সেগুলোকে বলবো সালকাস। আর খুব ডিপ মানে খুব গভীরতর যে খাঁজগুলো দেখা যায় তাকে আমরা ফিশার বলে জানবো। দেখো এবার আমরা আসি গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের মধ্যে বেশ কিছু লোব রয়েছে, এই লোবগুলো তাদের অস্থি অনুযায়ী নামকরণ করা হয়েছে। একটাকে বলা হয় ফ্রন্টাল লোব, একদম সামনের দিকে, তারপরেরটা হচ্ছে গিয়ে প্যারাইটাল লোব, তারপরেরটা হচ্ছে টেম্পোরাল লোব, তারপরেরটাকে বলা হয় অক্সিপিটাল লোব, আর তারপরে হচ্ছে লিম্বিক লোব। বিভিন্ন লোবগুলো তাদের কাজ বা ফাংশনগুলো আমাদের কিন্তু খুব ভালোভাবে ইম্পর্টেন্ট আছে এবং জানতে হবে। কি কি কাজ তারা করে আমরা একটুখানি দেখবো, একটু মন দিয়ে দেখো। ফ্রন্টাল লোব সেই কাজ যে অংশটা, সেই অংশটা কিন্তু সেখানে সবই তোমার যে নিউরন গুলো আছে তারা কি রকম ভাবে কাজ করে সেটা একটু দেখে নাও। ফ্রন্টাল লোব হচ্ছে গিয়ে সচেতন চিন্তা, ঠিক আছে, বিচার ক্ষমতা, স্মৃতিশক্তি প্রভৃতি নিয়ন্ত্রণ করে। ফ্রন্টাল লোব থেকে যে সমস্ত নিউরন গুলো আছে তারা সেগুলোকে অ্যানালাইসিস করে, এটা একটু মনে রাখবো। প্যারাইটাল লোব থেকে আছে সমস্ত সব সেন্সরি নিউরন রয়েছে এখানে, তাকে অ্যানালাইসিস করে যে সমস্ত ইনফরমেশন আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে নিয়ে আসে ব্রেনে, সেগুলোকে অ্যানালাইসিস করা হচ্ছে গিয়ে প্যারাইটাল লোবে। অক্সিপিটাল লোব সাধারণত দর্শন ক্ষমতা ও দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করে। আর টেম্পোরাল লোব হচ্ছে
ঘ্রাণ ও শ্রবণ ক্ষমতা বাড়ায়। লিম্বিক লোব হচ্ছে কি একটা আবেগ বা অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই ছিল আমাদের 5টা লোবের অগ্রমস্তিষ্ক গুরু মস্তিষ্কের কাজগুলো। এরপরে আমরা এপিথ্যালামাস, আমরা নিশ্চয়ই জানি এপিথ্যালামাস একটি অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে পিনিয়াল গ্ল্যান্ড হয়, পিনিয়াল গ্ল্যান্ড তৈরি হয়। সেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটি হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে মেলাটোনিন হরমোন। এটা কার্যকারিতা 10ম শ্রেণীর সিলেবাসে যদিও বা নেই, পরে আমরা জানবো। আর তারপরের অংশটাকে থ্যালামাস। দেখো থ্যালামাসের ভেতর থেকে সমস্ত যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে যে আসা সেন্সরি নিউরনগুলি সব থ্যালামাসের ভেতর থেকে গিয়ে মাঝখানে গিয়ে গুরু মস্তিষ্কের বিভিন্ন লোবগুলোতে প্রবেশ করে, এবং গুরু মস্তিষ্ক থেকে যে সমস্ত নির্দেশগুলো সেগুলো থ্যালামাস থেকে বিভিন্ন কারক অঙ্গে গিয়ে পৌঁছায়। তাই থ্যালামাসকে আমরা অবশ্যই রিলে সেন্টার বলে জানবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন থ্যালামাসের। আমরা থ্যালামাসের আরো কিছু কাজ জানতে পারি। থ্যালামাস কোনো নিদ্রিত ব্যক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে, অর্থাৎ জাগিয়ে দেয়। থ্যালামাস যদি কোনো রকম সমস্যা হয় সেই ব্যক্তিকে কোমাতে চলে যেতে পারে। এটাও কিন্তু থ্যালামাসের কাজটা আমরা শিখবো। তাহলে থ্যালামাস সম্পর্কে কি হয়? থ্যালামাস একটা রিলে সেন্টার হিসেবে কাজ করে। থ্যালামাস কিন্তু নিদ্রিত ব্যক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে, এটা একটু মনে রাখবে। আর ব্যাটা অনুভবেও থ্যালামাসের একটা ভূমিকা রয়েছে। হাইপোথ্যালামাস ভীষণ ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাস আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের তৃষ্ণা কেন্দ্র, যে আমাদের যে জল তৃষ্ণা পায় তার মূলত কারণ হচ্ছে হাইপোথ্যালামাস। এছাড়া হাইপোথ্যালামাসের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যেহেতু সেখান থেকে বিশেষ ধরনের বেশ কিছু হরমোন খরিত হয়, যা বিভিন্ন দেহের রাসায়নিক সমন্বয় সাধন করে। এরপরে আমরা আসছি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের মধ্যে দেখো সুপিরিয়র ক্যালাকুলি দর্শন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তুমি যদি কোনো জায়গা থেকে যাচ্ছ রাতের অন্ধকারে, বা তোমার নাম ধরে কেউ যদি ডাকে, তুমি হট করে সেই দিকে তোমার মানে মুখটা ঘোরাবে। এই আমাদের যে মানে ঘাড়ের যে মাসেলগুলোকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই মধ্য মস্তিষ্ক বা সুপিরিয়র ক্যালাকুলি। আর ইনফিরিয়র ক্যালাকুলি হচ্ছে সেরকমই, দেখে নাও। ইনফিরিয়র ক্যালাকুলি তোমাদের শ্রবণ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, আর সুপিরিয়র ক্যালাকুলি দর্শন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। দর্শন মানে হচ্ছে ধরো তুমি কোনো জায়গায় যাচ্ছ, তো কোনো একটা জায়গায় হঠাৎ করে কেউ যে তীব্র আলো ফেলে, তুমি সেই দিকে হঠাৎ করে তাকিয়ে গেলে, এই যে রিফ্লেক্স অ্যাকশনটা, এটাকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে সুপিরিয়র ক্যালাকুলি। আর যদি তোমার নাম ধরে কেউ ডাকে, তখন তুমি সেই দিকে তাকানো, সেই তাকানোটাকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে ইনফিরিয়র ক্যালাকুলি। তাহলে মধ্য মস্তিষ্ক বিশেষ করে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা জানলেই হবে। এবার হচ্ছে কি সেরিব্রাল পেডাঙ্কেল। দেখো সেরিব্রাল পেডাঙ্কেলের যে ভাগ, এটা অগ্র পশ্চাৎ মস্তিষ্কের স্নায়ু দ্বারা যুক্ত থাকে। এটি স্নায়ু যোজক দ্বারা, অগ্র পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, তারই সেটা জানলেই হবে। এবার আমি আসি মেডুলা অবলঙ্গটা। দেখো পশ্চাৎ মস্তিষ্কের যে ভাগগুলো আমরা খুব দেখবো, তার মধ্যে প্রথম ভাগটা আমি একটু আসি লঘু মস্তিষ্ক। এই যে লঘু মস্তিষ্ক, এই লঘু মস্তিষ্কের কাজ, লঘু মস্তিষ্ক মূলত যে কাজটা করে সেটা হচ্ছে ভারসাম্য রক্ষা, দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক, এটা কিন্তু মনে রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে চলন অঙ্গের কাজের সমন্বয় নিয়ন্ত্রণ করে, অর্থাৎ চলবার সময় সেরিব্রাম হাত ও পায়ের দূরবর্তী অংশগুলিকে চলন নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবে। ঐচ্ছিক পেশির চলন নিয়ন্ত্রণ করে, এটা একটু মনে রাখবে। পেশিটাও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একটা পেশি কতটা স্ট্রেচ করতে পারে সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক। ফিডব্যাক নিয়ন্ত্রণটাও করে, কিন্তু সেটা ফিডব্যাক নিয়ন্ত্রণ তোমাদের 10ম শ্রেণীর সিলেবাসে এখন নেই, ওই স্নায়ু দ্বারা, সেটা পরে শিখবে। এর পরের অংশটি আসছে পন্স, এটা আমরা শিখবো। পন্স ভ্যালুরি কি কি কাজ করে দেখো। পন্সের মধ্যে দুটি নিউম্যাটিক সেন্টার রয়েছে, এটা মনে রাখবে। শ্বাস নিউম্যাটিক্স তোমার অ্যাক্টিভিটির দুটো শ্বাস কার্য নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের ফুসফুস যে বায়ু মানে পরিবেশ থেকে গ্রহণ করে আবার সেটাকে ছাড়ে, এই নিয়ন্ত্রণটাই করে কিন্তু পন্স, এটা একটু মাথায় রাখবে। এই একটাই মোটামুটি মূত্র নির্গমনে কিন্তু পন্স সাহায্য করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাখবে। আমাদের যে মিকচুরেশন, অর্থাৎ আমরা যখন মূত্র ত্যাগের ইচ্ছা পোষণ করি, সেই ইচ্ছাটাকে তৈরি করা হচ্ছে পন্স, এটা একটু মাথায় রাখবে। এরপরে আমরা সুষুম্না শীর্ষকের যে কাজগুলো আলোচনা করবো। সুষুম্না শীর্ষকের কাজ কিন্তু প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, হাঁচি, কাশি, বমি, লালাক্ষরণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ করে এই সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলঙ্গটা। শ্বাসকার্য নিয়ন্ত্রণ করাও কিন্তু আমাদের মেডুলা অবলঙ্গটার একটা ভূমিকা রয়েছে, এটাও কিন্তু মনে রাখবে। এখানেও কিন্তু প্রশ্বাস কেন্দ্র বা নিঃশ্বাস কেন্দ্র রয়েছে, একটু বলবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরও কিন্তু এর ভূমিকা রয়েছে, মানে মেডুলা অবলঙ্গটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কাজ করে, অর্থাৎ হৃদ যন্ত্রগুলিকে
সচল রাখে, এটা একটু মাথায় রাখবেন। মোটামুটি ভাবে এইটুকু জানলেই তোমাদের হয়ে যাবে। তোমাদের পাঠ্য বইতে বিভিন্ন অংশের আরো কাজগুলো ডিটেলে রয়েছে, সেগুলো শিখবে বা জানবে, তাহলেই হবে। তো আজকে এই পর্যন্ত থাকুক এই ক্লাসটা। নেক্সট ক্লাস আমি আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব।